নমস্কার, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস বলছি। আজ 7ই মে 2026, স্বাধীন পশ্চিমবঙ্গ তো বটেই, স্বাধীন ভারতের ইতিহাসে এই দিনটি স্মরণীয় হয়ে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে। দেখুন, ইতিহাস দুই ধরনের মানুষকে স্মরণীয় করে রাখে, একটা হচ্ছে ভালো কাজের জন্য আর একটা খারাপ কাজের জন্যে। সাধু সন্ত গুণীজনদের স্মরণীয় করে রাখে ইতিহাস, আবার ইতিহাস লিখে রাখে বড় চোর, বড় ডাকাত, বড় খুনি, বড় খারাপ মানুষদের। এখানে শোভরাজরাও যেমন থাকে, তেমনি থাকে বড় বড় সাধু মুনি ঋষিরা। শুধু প্রথম দল পায় মানুষের সম্মান, আর দ্বিতীয় দল ওই যারা দুষ্কৃতী তারা পায় মানুষের ঘৃণা। 7 মে দিনটিকে দেশের মানুষ, অন্তত পশ্চিমবঙ্গের মানুষ, কিভাবে স্মরণ করবে? দেখুন, সময় কারোর জন্যে অপেক্ষা করে না, কিন্তু মাঝে মাঝে সময় এমনভাবে থমকে দাঁড়ায় যেখানে ক্যালেন্ডারের একটা তারিখ হয়ে ওঠে ইতিহাসের পরিহাস। আগামীকাল কাল বাদে পরশু 9 তারিখে নতুন মন্ত্রিসভা শপথ নেবে। সাধারণ মানুষের কাছে এটি হয়তো ক্যালেন্ডারের আর 5টা দিনের মতো, কিন্তু বাংলার মসনদে আসীন যিনি আছেন, তার এখন অবধি যিনি আছেন, তার অন্দরমহলের জন্য এটি একটি মহাপ্রলয়ের দিন। আর আজ 7ই মে রাত 12টা বাজলেই ঘাড় ধাক্কা, বেরিয়ে যাও। শুধুই আইনি খাতায় কলমে নয়, প্রায় আক্ষরিক অর্থেই ঘটবে ঘটনাটি। কারণ আবাহন যেমন সম্মানজনক, বিসর্জনও তেমন শোভন সুন্দর হতে পারে যদি বিসর্জনে যাবেন যিনি, তার ওই বিদায় স্যালুট নেওয়ার যোগ্যতা থাকে। এই যোগ্যতার মানদণ্ডে মমতা ব্যানার্জি ডাহা ফেল মেরে গেলেন। ফেল বললে কম বলা হয়। গদি আঁকড়ে রাখার যে লজ্জাজনক কাণ্ড কারখানা তিনি করছেন, সেটা দেখলে তাকে করুণারও অযোগ্য মনে হয়। বিধানসভার মেয়াদ শেষ। এটা গণতন্ত্র, গায়ের জোরে নয়, ভোটের জোরে কুর্সি মেলে। 2011 বুদ্ধদেব ভট্টাচার্যকে ভোটের জোরে হটিয়ে যে কুর্সির দখল নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আজ ভোটের অভাবে সেই কুর্সি থেকে তার বিদায়ের দিন এসে গেছে। অথচ তিনি বলছেন ছাড়ব না কুর্সি, কারণ এই ভোট তিনি মানেন না। তিনি মনে করছেন, বিশ্বাস করছেন যে মাঠের খেলোয়াড় তিনি, আবার মাঠের রেফারিও তিনি। মামার বাড়ি গুনে গুনে বিস্তর গোল খেয়েছেন বিজেপির কাছে এই নির্বাচনে, কিন্তু বলছেন সেসব গোল অফসাইডে হয়েছে। নির্বাচন প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে ভারতের অন্যান্য রাজ্যেও এই নির্বাচন প্রক্রিয়া চলেছে, তারা কিন্তু বারবার আদালতে ছোটেননি, কিন্তু মমতা ছুটেছেন আদালতে বারবার। আদালত যাকে বলে ঝামা ঘষে দিয়েছে তার নাকে মুখে, তবুও জ্ঞান হয়নি। যে পথে চলছেন সেটা দেখলে অতি বড় পাগলও নিশ্চিত হাসছে ও হাসবে। তবু তিনি অনড়। গতকাল কিংবা পরশু দুপাশে পার্ষদদের বসিয়ে যে প্রেস কনফারেন্স তিনি করেছেন, সেখানে পার্ষদদের চোখ মুখ দেখে মনে হচ্ছিল সবার পিতৃবিয়োগ বা মাতৃবিয়োগ হয়েছে। ফিটফাট, এত যে ফিটফাট বাবু অভিষেক, তিনি দাড়ি কামাননি। ফিরহাদ হাকিমের মুখ দেখলে মনে হয় যে তিনি চেয়ার থেকে সাড়াত করে গলে নিচে চলে গিয়ে টেবিলের নিচে লুকিয়ে পড়ে বাঁচেন। মহাজ্ঞানী বুকনিবাস ডেরেক নিস্তব্ধ। শোভনদেব চট্টোপাধ্যায়, তারও মুখে যেন তার কেমন নির্বিকার একটা মুখ। এমনকি লিপস্টিক আন্টি হিসেবে যিনি বেশি পরিচিত, সেই চন্দ্রিমা ভট্টাচার্যকে দেখে বোঝা গেল জীবনে এই প্রথম ঠোঁটে
গাঢ় রং তিনি লাগাননি। পার্টির প্রেস কনফারেন্স নয়, যেন শ্রাদ্ধ বাড়ির শ্রাদ্ধ বাসরে হাজির হয়েছেন সবাই ওই শ্রাদ্ধ বাড়ির মতো শোকের পোশাক পরে এবং সমস্ত শরীরে শোকের আবরণ নিয়ে। একমাত্র বক্তা সেখানে মমতা ব্যানার্জি। স্টেরয়েডের ডোজ নিয়ে যেমনভাবে বেঁচে থাকে, হাত পা ছোড়াছুড়ি করে, সেটাই করছেন তিনি। যে কুর্সিকে ঘিরে এত লড়াই, এত তর্জন গর্জন, সেই কুর্সির পায়া এখন নড়বড়ে নয়, বরং অদৃশ্য হতে চলেছে তার কাছে। সঙ্গে উপরি পাওনা ঘাড় ধাক্কা। ক্ষমতার লোভে অন্ধ হয়ে গেলে, বিচার বুদ্ধি হারিয়ে ফেললে ফেয়ারওয়েল কখনো গ্রেসফুল হয় না, যেটা হয়েছিল কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্যের। তিনি এখনও তাকে মানুষ ভদ্রলোক বলে মনে করেন, কিন্তু মমতাকে এরপর অন্তত আর কেউ ভদ্রলোক ভদ্র বলবেন সেটা নিয়ে সন্দেহ আছে। যেটা হয়, সাদা বাংলায় ঘাড় ধাক্কা খাবেন, আর সেই লজ্জাজনক নিয়তি আজকেরই রাতে মমতার শিয়রে দাঁড়িয়ে আছে। রাজনীতিতে একটা সম্মানজনক প্রস্থানের পথ থাকে। ভোটের ফল দেখে যদি নিজে থেকে গিয়ে রাজভবনে পদত্যাগপত্র জমা দিতেন, যেটা সবাই করে, তবে 9 মে নতুন মন্ত্রিসভার শপথ নেওয়ার আগে পর্যন্ত তিনি সগৌরবে কেয়ারটেকার মুখ্যমন্ত্রী হিসেবে থাকতে পারতেন। তার প্রোটোকল থাকতো, সম্মান থাকতো, কিন্তু জেদ আর লোভ, আর এই দুয়ে মিলে এখন পরিস্থিতি এমন যে কোনো লাল কার্পেট নয়, বরং আইনি মেয়াদের শেষ ঘন্টা বাজলে আক্ষরিক অর্থেই মুখ্যমন্ত্রিত্ব থেকে বিদায় নিতে হবে তাকে। এটাকেই আমি বলছি সাদা বাংলায় ঘাড় ধাক্কা। শব্দটা শুনতে কটু, কিন্তু বাস্তবটা আরও বেশি কটু ও অম্ল। আপনি যখন নিজের জন্যে নিজেই ফেরার পথ বন্ধ করে দেন, তখন ইতিহাসও আপনার নাকের ডগায় দরজা সজোরে বন্ধ করে দেয়। ভাবুন তো, যে নবান্ন সচিবালয় ছিল তার হাতের মুঠোয়, যেখানে তার অঙ্গুলি হেলনে বাঘে গরুতে এক ঘাটে জল খেত, সেই নবান্নে ঢোকা এখন কার্যত তার জন্যে নিষিদ্ধ। 4 মে বিকেল থেকেই সেই প্রবেশ পথে দাঁড়িয়ে আছে সেন্ট্রাল ফোর্সের জওয়ানরা। কেন? পাছে কোনো ফাইল তিনি চুরি করে নিয়ে যান, যাতে সেটা আটকাবার জন্যে। এই চুরি বা ছিনতাই কাজে মমতা বন্দ্যোপাধ্যায় যে রীতিমতো অভিজ্ঞ, সেটা তো আইপ্যাকের ঘটনাতেই প্রকাশ। সেই কেসেও রেকর্ড করেছেন মমতা ব্যানার্জি। ভারত হয়তো বা বিশ্বের প্রথম ছিনতাইবাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বিরল সম্মান, অথবা ইতিহাসের কালো দিন, কালো চরিত্র, তাও আবার মহিলা মুখ্যমন্ত্রী হয়ে। মমতা বন্দ্যোপাধ্যায়ের চৌর্যবৃত্তির ফাইল যাতে পরের সরকার এসে নাড়াচাড়া না করতে পারে, তার জন্যে তিনি আইপ্যাক অফিসে গিয়ে যা করেছেন সেটা নবান্নেও করতে পারেন, এই সন্দেহ খুবই স্বাভাবিক, তাই না? লজ্জায় মাথা নত হয়ে আসে ভাবতে যে একজন বর্তমান মুখ্যমন্ত্রী, যিনি আইনি মতে এখনও তার পদে আসীন, তাকে নিজের দপ্তরে ঢুকতে দেয়া হচ্ছে না ফাইল চুরি করে নিয়ে যাবেন এই আশঙ্কায়। এর চেয়ে বড় অপমান আর কি হতে পারে? বাংলার ইতিহাসে কিংবা ভারতের ইতিহাসে এমন দৃশ্য কি আমরা আগে কখনো দেখেছি? খাতায় কলমে তিনি রাজা বা রানী, যেটাই বলুন, অথচ নিজের প্রাসাদে ঢুকতে গেলে তাকে প্রহরীর বাধার মুখে পড়তে হবে। এই দৃশ্যটি যতটা মজাদার, ঠিক ততটাই বিষাদের। যিনি এক ট্র্যাজেডি কমেডি নাটকের
শেষ দৃশ্য আমরা দেখছি। এই রাজ্যের নাগরিক হিসেবে লজ্জিত হই ভাবলে যে এই মমতা বন্দ্যোপাধ্যায়কে সততার প্রতিমূর্তি ভেবে এককালে কত গলা ফাটিয়েছি। বলা হয় সম্মানের সঙ্গে বিদায় নেওয়াটাও একটা আর্ট, কিন্তু যখন ক্ষমতা কুক্ষিগত করার মোহ ব্যক্তিগত ইগোতে পরিণত হয় তখন সম্মান বালির বাঁধের মতো ধসে পড়ে। আজকের এই অপমান, যেখানে প্রশাসনিক প্রধানকে চোরের মতো সন্দেহ করা হচ্ছে, তা কি কেবল তার একার অপমান, নাকি পুরো রাজ্যের প্রশাসনিক কাঠামোর ওপর এক বিরাট প্রশ্নচিহ্ন? সোশ্যাল মিডিয়ায় সমালোচনা হচ্ছে। কেউ কেউ বলছেন এত অপমানের পর সেই একটি হিন্দি প্রবাদের মতো, যে থুককে মরনা চাই ডুবনা চাইয়ে, মানে থুতু ফেলে ডুবে মরা উচিত। শব্দগুলো রূঢ়, কিন্তু মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। যে চেয়ার মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে সম্মান দিয়েছিল, সেই চেয়ারেরই আজ আপনার ওপরে বিশ্বাস নেই। অথচ আপনি এখনো রাজ্যের মুখ্যমন্ত্রী। আপনি পুরো রাজ্যের জন্য অপরিমেয় লজ্জা বয়ে আনলেন। ভোটে হেরেছেন বিশ্রীভাবে, তার জন্যে আমাদের একটু করুণা হয়তো হতে পারত। যেমন বুদ্ধদেব ভট্টাচার্যের জন্য আমাদের অনেকেরই করুণা হয় এখন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যা করছেন তার জন্য তিনি করুণার পাত্রী নন। তার জন্য কোনো করুণা হবে না, এখন তো নেই, ভবিষ্যতেও হবে না। এখন শুধু ঘৃণাই প্রাপ্য আপনার। আজ 7ই মে রাত 12টা বাজতে এক এক করে একটু ঘড়ির কাঁটা এগিয়ে যাবে। সেকেন্ডের কাঁটাটা যখন 12র ঘর ছোবে, তখন বাংলার রাজনীতির একটা লজ্জার অধ্যায় শেষ হবে। নবান্নের অলিন্দে হয়তো প্রতিধ্বনি হবে সেই সব পুরনো নির্দেশের, কিন্তু বাস্তবের মাটিতে দাঁড়িয়ে থাকবে কেবল শূন্যতা। উপলব্ধিটা এই যে কুর্সি তো চিরস্থায়ী নয়, কিন্তু যাওয়ার ধরনটা চিরকাল মানুষের মনে থাকে। কেউ বিদায় নেন চোখের জলে, আর কেউ বিদায় নেন ঘৃণা নিয়ে, ঘাড় ধাক্কার অপমান নিয়ে। আগামীকাল 8ই মে যখন সূর্য উঠবে, বাংলা দেখবে এক নতুন সকাল। আর নবান্নের সেই ঘরটা, সেখানে হয়তো তখন নতুন কোনো গল্পের পাণ্ডুলিপি লেখা হবে। বিদায় কুর্সি, বিদায় দম্ভ, বিদায় লোভ। আজ না হোক কাল একদিন হিসাব করতে বসবেন নিশ্চয়ই মমতা দেবী আপনি। সেদিন বুঝবেন বেঁচে থেকেও আত্মহত্যা অন্যভাবেও হয়। আর 26শে মে মাসে আত্মহত্যা করলেন আপনি, নিজে লজ্জা কুড়োলেন, লজ্জিত করলেন রাজ্যবাসীকে। ইতিহাস কিন্তু আপনাকে ক্ষমা করবে না। ধন্যবাদ।